মেয়েদের মাসিক বা পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হলে ঘরে বসেই কিভাবে ব্যথা কমাতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও। খুব সহজ 6টা ঘরোয়া উপায়ের কথা বলবো, তারপর বলবো ওষুধ যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি নিজে নিজেই কিনে খেতে পারবেন, আর শেষে থাকবে মাসিকের ব্যথা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঘরোয়া সমাধান নাম্বার 6, গরম শেক। মাসিকের ব্যথা কমাতে গরম শেক খুব ভালো কাজ করে। শেক দিলে তলপেটে রক্ত চলাচল বেড়ে যায়, মাংসপেশি শিথিল হয়, ফলে ব্যথা কমতে শুরু করে। ঘরে বসে আপনি এটা সহজেই করতে পারবেন। তোয়ালে বা গামছা কুসুম গরম পানিতে ভিজিয়ে তলপেটে সেক দিতে পারেন। তারপরে এমন একটা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন। এটাকে হট ওয়াটার বটলও বলে। খুঁজতে গেলে হট ওয়াটার ব্যাগ, হট ওয়াটার বটল এই দুইটা নামেই খুঁজতে পারেন। এটাতে গরম পানি ভরে একটা তোয়ালে পেঁচিয়ে তলপেটে সেক দিতে পারেন। অনেক সময় এই ব্যাগের সাথে কভারও কিনতে পাওয়া যায়। যাদের নিয়মিত মাসিকে ব্যথা হয় তারা এমন একটা হট ওয়াটার ব্যাগ কিনে ফেলতে পারেন, তাহলে সেক দিতে সহজ হবে। ফার্মেসিতে 150 থেকে 200 টাকাতেই কিনতে পাওয়া যায়। 5, গোসল। ব্যথা কমানোর জন্য কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন। গরম শেক যেভাবে ব্যথা কমায়, হালকা গরম পানি দিয়ে গোসল করলেও সেভাবে ব্যথা কমতে পারে, সাথে শরীরটাও হয়তো আরাম লাগবে। 4, মালিশ। তলপেটে যেই জায়গাটা ব্যথা করছে সেখানে আলতো করে হাত বুলিয়ে মালিশ করতে পারেন। বৃত্তের আকারে মালিশ করবেন, এতে আরাম হতে পারে। 3, আদা। আদা মাসিকের ব্যথা কমাতে পারে। যাদের নিয়মিত মাসিকে ব্যথা হয় তারা ব্যথা হওয়ার আগেই মাসিক শুরু হলে আদা খাওয়া শুরু করবেন। আদা কুচি করে এমনি বা গরম পানি, গরম চায়ের সাথে খেতে পারেন। দিনে 3 বেলা করে মাসিকের প্রথম 3-4 দিন এমন করে আদা কুচি খাবেন। ডাক্তারদের কাছ থেকে হয়তো আপনারা এই পরামর্শ সচরাচর পাবেন না, কারণ আদার উপকার নিয়ে গবেষণাগুলো সাম্প্রতিক সময়ে করা হয়েছে। ইরানে, ভারতে গবেষণা হয়েছে, সেগুলো আন্তর্জাতিক একটা গবেষণা প্রতিষ্ঠান কক্রেন রিভিউ করেছে। বর্তমানে কানাডায় নারীদেরকে এই পরামর্শ দেওয়া হয়। সবগুলো গবেষণাতেই দেখা গেছে আদা ব্যথা কমায়, আর এটার আলাদা করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই এটা একটা ভালো অপশন। 2, ব্যায়াম। হালকা ব্যায়াম করলে ব্যথা কমতে পারে, যেমন হাঁটাহাঁটি, সাইকেল চালানো, সাঁতার কাটা, যোগা, যোগ ব্যায়াম। মাসিকের সময় ছাড়াও নিয়মিত ব্যায়াম করলে মাসিকের ব্যথা কমতে পারে, তাই এই অভ্যাসটা গড়ে তুলতে পারেন। 1, শ্বাসের ব্যায়াম। যখন আমাদের শরীরে কোথাও ব্যথা করে আমরা অনেক সময় নিজের অজান্তেই অগভীর শ্বাস নেই, ফলে ব্যথা আরও বেড়ে যায়। তাই ব্যথা কমানোর একটা ভালো উপায় হলো শ্বাসের ব্যায়াম করা। কিভাবে করবেন আমি এখন ব্যায়ামটা করে দেখাচ্ছি, আপনারাও আমার সাথে করতে পারেন। পিঠটা কোথাও একটু হেলান দিয়ে নেবেন। আমার এখানে হেলান দেওয়ার সুযোগ নেই, কিন্তু আপনারা হেলান দিয়ে নিলে ভালো হবে। শুয়ে বসে 2 ভাবেই করতে পারেন। আমরা নাক দিয়ে শ্বাস নিব, শ্বাস নিয়ে পেটটা ফোলাবো, তারপরে মুখ দিয়ে শ্বাস ছাড়বো এমনভাবে যেন আমরা একটা মোমবাতি নেভাচ্ছি। শুরু করি। ঠিক মতো করছেন কিনা সেটা চেক করার জন্য হাত ব্যবহার করতে পারেন। একটা হাত বুকের উপর, একটা হাত পেটের উপর রাখবেন। বুকের হাতটা নড়াচড়া করবে না। পেটের হাতটা যখন আপনি শ্বাস নিচ্ছেন পেট ফুলে উঠছে তখন পেটের হাতটা উপরে উঠবে, আবার যখন ছাড়ছেন তখন পেটের হাতটা আগের জায়গায় ফিরে আসবে। এরকম 5 থেকে 10 মিনিট পর্যন্ত শ্বাসের ব্যায়াম করতে পারেন। এই গেল 6টা ঘরোয়া উপায়। এখন বলবো ওষুধের কথা। যেই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি নিজে নিজে ফার্মেসি থেকে কিনে এনে খেতে পারবেন সেগুলোর কথা আগে বলছি। মাসিকের ব্যথার জন্য এমন একটা খুব ভালো ওষুধ হলো আইবুপ্রোফেন। কারণ মাসিকের ব্যথা যেই কেমিক্যালের কারণে হয়, কেমিক্যালের নামটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, এই কেমিক্যালকে থামিয়ে দেয় আইবুপ্রোফেন। ফলে সাধারণত 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই ব্যথা কমে যায়। কতটুকু খাবেন? 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার, অর্থাৎ 4 থেকে 6 ঘন্টা পর পর খেতে পারবেন যাদের বয়স 12 বছর বা তার বেশি। এই ওষুধটা খালি পেটে খাবেন না, কোনো খাবার বা এক গ্লাস দুধের সাথে খেতে পারেন, তাহলে পেটে গন্ডগোল হবার সম্ভাবনা কমবে। মাসিকের ব্যথার জন্য সাধারণত 1 থেকে 2 দিনের বেশি এই ওষুধটা খাওয়া লাগে না। যদি পেটে আলসার, গ্যাস্ট্রিকের সমস্যা, হার্ট, লিভার, অন্ত্র, কিডনির রোগ থাকে তখন এই ওষুধটা এড়িয়ে চলবেন। যাদের অ্যাজমা, হেই ফিভার আছে তাদের কারো কারো এই ওষুধটা খেলে সমস্যা বেড়ে যেতে পারে, তাই সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে নেবেন। আর কোন ওষুধ খেতে পারেন? প্যারাসিটামল। যাদের বয়স 16 বা তার বেশি তারা 500 থেকে 1000 মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারবেন, অর্থাৎ 500 মিলিগ্রামের ট্যাবলেট হলে 1টা বা 2টা ট্যাবলেট খেতে পারেন 4 থেকে 6 ঘন্টা পর পর, তবে সব মিলিয়ে দিনে যাতে 8টা ট্যাবলেটের বেশি না হয়। বয়স অনুযায়ী ডোজ মনে রাখতে সমস্যা হতে পারে, ওষুধের প্যাকেটে এগুলো সাধারণত লেখা থাকে, সেটা দেখে নিয়ে খেতে পারেন। তাহলে মাসিকের ব্যথার জন্য আইবুপ্রোফেন আর প্যারাসিটামল এই 2টা ওষুধ খেতে পারেন।
একটা খেলে আরেকটা খাওয়া যাবে না এমন না, দুইটাই একসাথে খেতে পারেন, একটা কাজ না করলে সাথে আরেকটা যোগ করতে পারেন। এরপরেও ব্যথা না কমলে আরও ওষুধ আছে, তবে সেগুলো ডাক্তারের পরামর্শে খেতে হয়, যেমন হরমোনাল কিছু ওষুধ, অন্যান্য এনএসএআইডি জাতীয় ওষুধ, বাচ্চা নেওয়ার পরিকল্পনা না থাকলে জন্মবিরতিকরণ পিল ইত্যাদি। ব্যথা কমাতে আরেকটা মেশিনের কথা বলে দেই, যেটা বাসাতেও কিনে ব্যবহার করা সম্ভব। এই মেশিনটার নাম ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, সংক্ষেপে টেন্স। এই ছোট মেশিনটা বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে মাসিকের ব্যথা কমায়। হাই ফ্রিকোয়েন্সি সেটিংয়ে ব্যবহার করতে হয়। গবেষণায় দেখা গেছে এইভাবে মেশিনটা ব্যবহার করলে মাসিকের ব্যথা কমে। যুক্তরাজ্যের রোগীদেরকে আমরা এই পরামর্শ দেই। বাংলাদেশে ফিজিওথেরাপিস্টরা ব্যবহার করেন। নিজে বাসায় ব্যবহার করার আগে ফিজিওথেরাপি বা পেইন ক্লিনিক থেকে এটার ব্যবহার বিধি শিখে নেবেন। এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাসিকের সময়ে কম বেশি ব্যথা হওয়া স্বাভাবিক, প্রায় সবারই কখনো না কখনো ব্যথা হয়। কিন্তু কিছু রোগের কারণেও এই ব্যথা হতে পারে, যার জন্য পরে বাচ্চা নিতে পর্যন্ত সমস্যা হয়, যেমন এন্ডোমেট্রিওসিস, পিআইডি, ফাইব্রয়েড। তাহলে বুঝতে হবে কোন ব্যথা স্বাভাবিক আর কখন ডাক্তারের কাছে যেতে হবে। এটা একদম সহজ করে বলছি। স্বাভাবিক ব্যথা সাধারণত মাসিক শুরু হওয়ার সময় বা তার কয়েক ঘন্টা আগে শুরু হয়। 8 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকে, অর্থাৎ 3 দিন পর্যন্ত থাকতে পারে। কোথায় কোথায় ব্যথা হয়? বেশিরভাগ ক্ষেত্রে তলপেটে ব্যথা হয়, মাঝে মাঝে পিঠে, তারপর উরুর ভেতরের দিকে ব্যথা হতে পারে। একটা মেয়ের যেই বয়সে মাসিক শুরু হয়, দেখা যায় তার 6 মাস থেকে 1 বছরের মধ্যেই এমন ব্যথা শুরু হয়েছে। এগুলো স্বাভাবিক ব্যথার লক্ষণ। কিন্তু যেই ব্যথাগুলো রোগের কারণে হয়, সেগুলো সাধারণত আরও পরে শুরু হয়। যেই বয়সে মাসিক শুরু হয়েছে তারও বেশ কয়েক বছর পরে গিয়ে মাসিকে ব্যথা শুরু হয়। তারপর ব্যথা তো প্রথম কয়েকদিন পরে বন্ধ হয়ে যাওয়ার কথা, সেটা না হয়ে মাসিক যত আগায় ব্যথা তত বাড়তে পারে। ব্যথা খুব তীব্র হতে পারে। যে উপায়ের ওষুধগুলো বললাম সেগুলোতে ব্যথা কমছে না, এত ব্যথা যে স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হচ্ছে না, স্কুলে যেতে পারছে না, অফিস থেকে ছুটি নিতে হচ্ছে বা বাসার কাজ করতে পারছে না। এত তীব্র ব্যথা হওয়া স্বাভাবিক না, অবশ্যই একজন গাইনোকোলজিস্ট দেখাবেন। তারপর মাসিকের সাথে অনেক রক্ত যাওয়া, বড় বড় চাকা যাওয়া, মাসিক অনিয়মিত হওয়া, আগের চেয়ে ব্যথা বেড়ে যাওয়া, মাসিক ছাড়া অন্য সময় তলপেটে ব্যথা হওয়া, স্বামীর সাথে মিলনের সময় ব্যথা, পায়খানার রাস্তায় ব্যথা, মাসিক ছাড়া অন্য সময় রক্ত যাওয়া, সাদা স্রাবে পরিবর্তন, এই লক্ষণগুলোও থাকতে পারে। এসবের কোনো একটা লক্ষণ যদি আপনার থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। নারীর শরীরে স্বাভাবিক একটি শারীরবৃত্ত প্রক্রিয়া হচ্ছে মাসিক। এই মাসিক প্রত্যেক মাসে হয়, এই কারণে এটাকে মাসিক বলা হয়ে থাকে। তবে কোনো কারণে যদি এটি প্রত্যেক মাসে না হয়ে থাকে, অর্থাৎ যদি এটি দেরিতে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নারীরা অনেক বেশি চিন্তিত হয়ে যান। হ্যাঁ, এটা অনেকটা চিন্তারই একটা ব্যাপার। তবে বিভিন্ন কারণে আসলে মাসিক দেরিতে হতে পারে, সে কারণগুলো আসলে জানতে হবে। মাসিক মূলত গড়ে 28 দিন পরপর হয়ে থাকে, তবে এটা স্বাভাবিকভাবে 21 থেকে 35 দিনের মধ্যেও হতে পারে বা 21 থেকে 35 দিন পরেও হতে পারে। তাই এই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন, এবং এর মধ্যে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যেমন আমরা বলে থাকি যে হচ্ছে পিউবার্টি, অর্থাৎ বয়ঃসন্ধিকালীন সময়ে বা বাড়ন্ত বয়সে যে হচ্ছে মেনার্কি হয়ে থাকে, অর্থাৎ প্রথম যে মাসিকটা হয়ে থাকে সেটাকে আমরা মেনার্কি বলে থাকি। এবং এই মাসিকটা প্রথম থেকে যখন শুরু হয়ে থাকে তার থেকে 2-3 বছর পর্যন্ত অনেক সময় হচ্ছে আমরা বলে থাকি যে প্রত্যেক মাসে হতে কিছুটা সময় লাগে, 2-3 বছর সময় কারো কারো ক্ষেত্রে লাগতে পারে, সেই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। আবার মাসিক হচ্ছে একেবারে যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ মেনোপজে যখন চলে যায়, এটা মূলত 45 থেকে 55 বছর বয়সে হতে পারে। তবে তার আগে, অর্থাৎ আমরা বলে থাকি অনেকের ক্ষেত্রে কিন্তু 40 বছর বয়সেও এটা হচ্ছে দেখা যায়, অর্থাৎ পেরিমেনোপোজাল যে সময়টা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাসিকটা দ্রুত বন্ধ হতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়া আরও বিভিন্ন কারণে মাসিক বন্ধ থাকতে পারে, যেমন যারা বাচ্চাদেরকে বুকের দুধ পান করাচ্ছেন, অর্থাৎ ব্রেস্ট ফিডিং মাদার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হতে পারে। আবার যাদের হরমোনের কোনো সমস্যা রয়েছে, বিশেষ করে আমরা বলে থাকি থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, কিংবা আরও বিভিন্ন ধরনের হরমোন, যেমন পিটুইটারি, যেমন আমরা বলে থাকি যে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের কারণে প্রোল্যাকটিন হরমোন যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হচ্ছে মাসিকটা পরে হতে পারে। আবার স্ট্রোজেন যদি কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু মাসিকটা পরে হতে পারে। কিংবা থাইরয়েড হরমোনের যখন তারতম্য দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় পিসিওসিস, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যদি কারো হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। এবং এই সময় কিন্তু ইনসুলিনেরও তারতম্য একটা দেখা যায়, অর্থাৎ হরমোনের কারণে হতে পারে। কিংবা
অনেকেই বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রণ যে খাবার বড়িগুলো সেবন করে থাকেন বা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাসিকটা দেরিতে হতে পারে। এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু স্বাভাবিক, অর্থাৎ এই প্রত্যেকটা কারণেই কিন্তু মাসিক দেরিতে হতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের মেডিকেশন, অর্থাৎ কেউ যদি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন বা বিভিন্ন রকমের চিকিৎসার মধ্যে থেকে থাকেন, যেমন আমরা বলে থাকি যে কারো যদি বিভিন্ন ধরনের রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিতে হয় সেই ক্ষেত্রে মাসিকটা দেরিতে হতে পারে। আবার কেউ যদি এমন কিছু ওষুধ সেবন করে থাকেন যেমন অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো খেয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাসিকটা দেরিতে হতে পারে। আবার অনেকের বিভিন্ন রকমের ইনফেকশন বা প্রদাহ থাকতে পারে বা ক্রনিক কিছু সমস্যা বা ডিজিজ থাকতে পারে, যেমন যদি কারো ক্রনিক অ্যানিমিয়া থাকে, অর্থাৎ যদি কারো রক্ত স্বল্পতা থাকে বা যদি কেউ রক্ত শূন্যতায় ভুগে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মাসিক দেরিতে হওয়া খুবই স্বাভাবিক। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওজনের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি যদি ওজন বেড়ে যায় সেটাও কিন্তু হচ্ছে মাসিক দেরিতে হওয়ার একটা কারণ হতে পারে। আবার যদি কারো ইটিং ডিসঅর্ডার থেকে থাকে, অর্থাৎ যদি কেউ অ্যানোরেক্সিয়া নার্ভাসাতে ভুগে থাকেন বা আক্রান্ত হয়ে থাকেন, কিংবা যদি কেউ খুব দ্রুত ওজন কমাতে থাকেন বা যদি কারো খুব দ্রুত ওজন কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে স্ট্রেস, অর্থাৎ চিন্তা বা দুশ্চিন্তা থেকেও মাসিকটা দেরিতে হতে পারে। স্ট্রেস হলে যেটা হয় আমাদের মস্তিষ্কে কর্টিসল হরমোনটা বেড়ে যায় এবং কর্টিসল হরমোনটা যখন বেড়ে যায় তখন আমাদের শরীরে স্বাভাবিক যে কার্যক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওভুলেশন আমরা যে বলে থাকি সেটাও কিন্তু হচ্ছে বাধাগ্রস্ত হয় এবং মাসিকটা দেরিতে হয়ে থাকে। এবং এই স্ট্রেসের সাথে সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবং সেটা হলো মূলত স্লিপ ডিস্টারবেন্স বা আমরা বলে থাকি যে ঘুম। আসলে ঘুম হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে স্বাভাবিক কার্যক্রম করার জন্য সব কিছুর জন্য ঘুমের ভূমিকা অপরিসীম। যদি কেউ ঘুমের তারতম্য করে থাকে, অর্থাৎ যেই সময় ঘুমাচ্ছিলেন বা যেই সময়টায় তার ঘুমানোর অভ্যাস ছিল সেটা যদি পরিবর্তন হয়ে থাকে, কিংবা যদি অনেক কম পরিমাণে ঘুমিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু স্লিপ ডিস্টারবেন্স হয় এবং তখন কিন্তু মাসিকের এই সমস্যাটা দেখা যায়। ঘুম যদি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের শরীরে যে সার্কাডিয়ান রিদমটা রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলে থাকি এটা মূলত আমাদের শরীরে ইন্টারনাল একটা ঘড়ির মতো, আমাদের শরীরের ভিতরে একটা ঘড়ির মতো কাজ করে থাকে, যেটা কিনা আমাদের শরীরে কখন কোন কাজটা করতে হবে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো যখন আমাদের ঘুমের তারতম্য হয়ে থাকে তখন এই রিদমটাও হচ্ছে পরিবর্তন হয়ে যায় এবং যার ফলে কিন্তু মাসিকটাও দেরিতে হয়। এবং এর ফলে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে চলে যাই তখন যে সময়ের তারতম্যটা দেখা যায়, অর্থাৎ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে গেলে বিশেষ করে কিছু কিছু দেশে কিন্তু সময়ের একটা বিশাল তারতম্য থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রেই মাসিক দেরিতে হওয়া স্বাভাবিক। যদি এই সকল কারণে মাসিক দেরিতে হয়ে থাকে সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এর বাহিরে যদি অন্য কোনো কারণে মাসিক দেরিতে হয়ে থাকে বা আপনি যদি একটা হচ্ছে ভয়ে থাকেন বা আতঙ্কে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।